আমি পিয়ালি জীবন কথায় আরো একটা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার মোটামুটি ভালোই রয়েছি। আজ সোমবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো। আজ আমি আমার ব্লগে কয়েকটা কথা বলবো। আমরা যেহেতু হাউসওয়াইফ, তো সেই জন্য আমাদের নিয়েই কয়েকটা কথা বলবো। সংসারে টিকে থাকতে গেলে না কয়েকটি নিয়ম বা কয়েকটি জিনিস সবসময় মনে রাখতে হবে, তবেই না সংসারে টিকে থাকা যায়। সেইগুলোই নিয়ে 5টা টিপস বলবো, যেটা সমস্ত মেয়েদের মেনে চলা উচিত। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রাত্রের বাসনগুলো ছিল, সেইগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, তখন কি হয় বলো তো, ঝগড়াটা বেড়েই চলে। কিন্তু যখন তুমি ভাববে আজ ঝগড়া করবে না, বা ঝগড়াতে ইতি টানাটাই ভালো, বেশি ঝগড়া করলে না ঝগড়া বেড়ে যায়, বরং কমে না। তখন কি হয় বলো তো, মেয়েদেরকে চুপ করে যেতে হয়। যদি ছেলেরা বেশি বলে, তখন মেয়েরাই চুপ করে যায়। চুপ করলে কি হয় বলো তো, বলে না বোবার কোনো শত্রু নেই, তাহলে এমনিতেই ঝগড়াটা থেমে যায়। তখন আর ঝগড়াটা আর বাড়তে দেওয়া যায় না, বা বাড়েও না। সেই জন্য সংসারে টিকে থাকতে গেলে না অনেক সময় মুখ বুজে থাকতে হয়। সব কিছু যদি তুমি ঠিক থাকো, তো তখন ভগবান ঠিক বিচার করে দেবে, তোমাকে কিছু বলতেও হবে না। এখন ছোলা সেদ্ধ করে মুড়িটাও মাখিয়ে নিয়েছি। তোমাদের দাদা মুড়িটা মাখিয়েছে, ভাবলাম একটু বসে খেয়ে নিই, তারপরে না হয় কাজকর্মগুলো করব। 2 নম্বর পয়েন্ট হলো যে ইগোটা ছাড়তে হয়, বা অহংকার। অহংকার এই দুটো জিনিস কিন্তু খুব বাজে জিনিস। দুজনের মধ্যে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি কোনো জিনিস কোনো কথা বলে, বা কোনো কথা কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়, তখন যে প্রথমে ঝগড়া করলো, তখন যে চুপ করে গেল পরে, তখন বলে আমি কেন চুপ করে যাব, আমারও তো একটা কথার দাম আছে, মূল্য আছে। এই সমস্ত জিনিস হয়। তখন সেইগুলো কথার উপর কথা বাড়তেই থাকে। বা ইগো প্রবলেম বলে না, সবচেয়ে বড় প্রবলেম এটা, যে আমার ইগোতে লেগে গেছে, আমার সেন্টিমেন্টে লেগে গেছে, আমি কেন করব। সেই জিনিসগুলো খুব বাজে জিনিস। যে কোনো একজনকে তো মাথা নত করতেই হবে, দিলে দেখবে সংসারটা না খুব ভালো মনে হবে। এই জন্য বলে না, ইগোটা ছাড়তে হবে। আমি যদি আজকে মাথা নত করি, আমি সব ঠিক থেকেও যদি মাথা নত করি, কোনো সমস্যা নেই, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এইগুলো হয়। সেই জন্য না কয়েকটা জিনিস মাথায়, সংসার করতে গেলে এইসব জিনিস মাথায় রাখতে হয়, না হলে কিন্তু সংসারে টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যায়। সুখী থাকা তো দূরের কথা, সংসার কোনো জিনিসে কেউ কোনোদিন সুখী হতে পারে না, কারণ সুখ জিনিসটা সম্পূর্ণ আলাদা জিনিস। আর প্রত্যেকের কিছু না কিছু সমস্যা থাকবেই জীবনে। হয়তো কোনো হাজব্যান্ডের দিক থেকে সমস্যা, বা শ্বশুর শাশুড়ির দিক থেকে সমস্যা, বা সব কিছু ঠিক থাকলে ফিনান্সিয়াল সমস্যা, বা সেগুলোও সব ঠিক থাকলে মেন্টাল সমস্যা আমার থাকবেই। কিন্তু জীবনে শুধু টিকে থাকতে গেলে নিজেকে পজিটিভ চিন্তাধারা করতে হবে, যে একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই সমস্ত ভেবে বা ইগো ছেড়ে, বা যেটা করব বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে চলতে হবে। সংসারে কিন্তু টিকে থাকতে গেলে এই সমস্ত জিনিস মাথায় রাখতেই হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এই ঝুড়িটা অনেক দিন থেকে ছিল, সেই জন্য ঝেড়ে দিয়ে না কালকে যে বাজারগুলো এসছিল, সমস্ত বাজার সেইগুলোতে রেখে দিয়েছি। এখানে একটু ভেজা কাপড়ের মধ্যে রেখেছি, কারণ ফ্রিজ তো নেই, আর এত শুকনো ওয়েদার তো, সমস্ত জিনিস একদিন রাখলেও শুকনো হয়ে যায়। সেই জন্য ভাবলাম ভিজে কাপড়ের মধ্যে রাখলে ভালো থাকবে, 2 দিন অন্তত থেকেই যাবে। তারপরে আলু পেঁয়াজগুলো তো ভালো ঝুড়িতে করে ঝুড়িটা ঝেড়ে দিয়েছি, আর ধুইনি। ভাবছি কিছুদিন পরে ধোবো, কারণ এই সময় ধুলে আবার কিছুদিন পরে তো ধুতে হবে। ভালো করে ছেড়ে আলু পেঁয়াজগুলো রেখে দিয়েছি। তোমাদের দাদা বাজার করতে গেছিলো, আর আদা রসুন নিয়ে এলো। কারণ কি বলতো, যতই বাজার করবো না কেন না, ঠিক মনে থাকে না, কিছু না কিছু জিনিস বাকি থেকেই যায়। পরির জন্য চকলেট নিয়ে এসছে, পরি আমাকে একটা চকলেট দিল, আর টমেটোগুলোকে এরকম করে রেখে দিলাম।
কারণ টমেটোগুলো জলে রাখলে না পচে যাবে, ভিজা কাপড়ে রাখলে, সেই জন্য ওপরে রেখে দিলাম, কিছুদিন তো থেকেই যাবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, কোনো জিনিস কেউ যদি ভুল করে, হয় স্বামী স্ত্রী বা বাড়ির কোনো সদস্যা যদি কেউ ভুল করে, তাকে না ভালোবেসে বোঝাতে হবে। তা কাউকে যদি ভালোবেসে বোঝাও না, সে বুঝতে বাধ্য। জোর করে মেরে বকে না কিচ্ছু হয় না, ভালোবেসে তাকে বোঝাতে হবে। আর কি করতে হবে বলো তো, সবচেয়ে বড় কথা, অতীতকে বর্জন করতে হবে। পুরনো কাসুন্দি কোনোদিন ঘাঁটতে নেই। যা হয়েছে হয়েছে, বর্তমান ভবিষ্যৎকে নিয়েই চলতে হবে, নতুনভাবে বাঁচার চেষ্টা করতে হবে। পুরনো জিনিস শুধু কষ্ট দেয়, কিন্তু পুরনো কোনো স্মৃতি বা পুরনো কিছু ঘটনা কোনো ভালো কিছু বয়ে আনে না, শুধু কষ্টই দেয়। সেইগুলো নিয়ে মনের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়। সেইগুলো যদি ভুলে গিয়ে নতুনভাবে বাঁচার চেষ্টা করি না কেন, সব থেকে সেটাই ভালো আমার মনে হয়। এগুলো আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি আমার জীবন দিয়ে যতটুকু উপলব্ধি করেছি সেইটুকুই আজকে এই ব্লগে বলছি। আর হচ্ছে মানে কি বলতো, যত পুরনো জিনিস ঘাঁটবে, পুরনো জিনিস নিয়ে পড়ে থাকবে, কোনো মতোই না এগিয়ে যেতে পারবে না। যা হয়েছে হয়েছে, সব কিছুই মানে ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে এই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি কোনো দিন ভাগ্যে থাকে, কোনো দিন যদি সব কিছু ঠিক হয়, তখন অবশ্যই সব কিছু মানে যদি পাওয়ার থাকে সেটা পেয়েই যাব, মানে সেটার জন্যে আর কোনো কিছু অপেক্ষা করতে হবে না। আর যদি কপালে না থাকে, 1000 চেষ্টা করেও পাবো না। এদিকে আমার শাকগুলো কোটা হয়ে গেছে। 3টে আঁটি শাক নিয়ে এসেছিলো, এতগুলো শাক 10 টাকায় 3টে আঁটি দিয়েছে তোমাদের দাদা, সেই জন্য নিয়ে চলে এসছে শাকের একটু তরকারি খাবে বলে। আমি সমস্ত শাকগুলো কুটে নিয়েছি, একটু বেশি তরকারি হলে রাত্রে রেখে দেব। তারপরে জামা প্যান্টগুলো, তোমাদের দাদার নাইট ডিউটি শেষ হলো, মানে তো জামা প্যান্টগুলো কেচে তুলে রাখতে হবে, আবার কিছুদিন পরে নাইট ডিউটি শুরু হবে। সেই জন্য জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি, মানে ধুয়ে আবার ভালো করে তুলে রাখতে হবে। আর হচ্ছে তারপরে এদিকে না আমার তরকারিটাও হয়ে গেছে, মানে কুটে রেখে তরকারিটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম, সেগুলো ভিজিয়ে রেখে এদিকে আলু পটলটা ভেজে তরকারিটা হয়ে গেছে। শাকের তরকারিটাও আমার কথা বলতে বলতে হয়ে গেছে। কতগুলো হয়েছে দেখো, মানে এতগুলো এখন আর রাত্রে খেলেও না শেষ হবে না। আর উচ্ছা ভেজেছি, আর এই মিষ্টিটা কালকে তোমাদের দাদা নিয়ে এসেছিল, আর পরির জন্য একটা ডিম সিদ্ধ করেছি। মাছ নেই, বাচ্চাটা খেতে পারবে না, সেই জন্য। তাই তোমাদের দাদা পরির কেমন চুল কেটে দিচ্ছে দেখো। আমি বলছি চুলগুলো একটু সাইজ করে দাও, কেমন একটা যেন লাগে, সেই জন্য চুল কেটে দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট হলো, সঠিক সময়ের জন্য জীবনে ধৈর্য ধরতে হবে। লোকে বলে না, সঠিক সময় এলে সব ঠিক হয়ে যাবে, এটা কিন্তু সত্যি বাস্তব কথা। আমি নিজেই তো বুঝি, কারণ একটা সময় সংসারের কিছুই করতে পারতাম না, কিছুই পারতাম না, শুধু পড়াশোনা নিয়ে থেকেছি। আর সংসারে যতটুকু করছি বা যতটুকুই করছি, শুধু সঠিক সময় এসছে বলে এখন আমাকে করতে হবে, না হলে আমাকে করে দেওয়ার কেউ নেই। মানে সেইগুলো থেকে বুঝতে পারি জীবনে না সত্যি সঠিক সময়ের জন্য জীবনে অনেক ধৈর্য ধরতে হবে, সে ভালো জিনিস হোক কি খারাপ জিনিস হোক। আমরা মেয়েরাই পারি মানিয়ে গুছিয়ে সবার সাথে, সবার ভুল শুধরে দিয়ে থাকতে, আমরা মেয়েরাই পারি। কেউ যদি ভুল করেছে, তাদেরকে তার ভুলকে বোঝাতে হবে, শুধরে দিতে হবে। বা যদি নিজে ভুল করে থাকি, কেউ যদি বলে, তাহলে হচ্ছে কোনটা ভুল কোনটা ঠিক নিজেকেই বিবেক বুদ্ধি দিয়ে বুঝে নিতে হবে কোনটা ভুল কোনটা ঠিক। আর সত্যি মানে কোনো জিনিসের জন্য না ধৈর্য ধরতে হবে। কোনো তাড়াহুড়া করলে কিন্তু জীবনে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। আর যা পাওয়া যায়, খারাপ জিনিস কিন্তু তুমি চাইলেই পেয়ে যাবে, কিন্তু কোনো ভালো জিনিস পেতে গেলে কিন্তু জীবনে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হবে। এই যে আমরা ছোট ছোট ব্লগার, যদি জীবনে কিছু পাবো বলেই তো আমরা এই সব লাইনে এসেছি, কিন্তু কোনোদিন কি পাবো এখনো কিছু জানি না। কিন্তু জীবনে পরিশ্রম করে যেতে হবে, ঘেটে যেতে হবে। যদি কোনোদিন ভাগ্যে থাকে পাবো, সবই ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে আমাদের পরিশ্রম করে যেতে হবে। সেই জন্য জীবনটাও সেই রকম, সমস্ত কিছু সেই রকম বুঝে শুনে কাজ করতে হবে। এদিকে দেখলে তোমাদের দাদা তরমুজটা কাটলো, এখানে তরমুজটা না অতটা ভালো নয়। এখন বাজে সন্ধ্যে 7টা, বিকেলে সমস্ত কাজকর্ম শেষ করে এখন একটু বেরিয়েছি।
পার্কের দিকে একটু হাঁটতে যাব। প্রায় সন্ধ্যা তো হয়ে এলো। তোমাদের দাদার একটু ছুটি আছে, সেই জন্য পরীকে নিয়ে বেরোবো, বেশি দূর যাব না। আর আজ সকাল থেকে না ক্যামেরার সামনে আসতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমরা ব্লগটা দেখতে হবে। সন্ধ্যে তো হয়ে এলো, এখন যাই। অনেক দিন হলো তোমাদের দাদার সঙ্গে এরকম হাঁটতে বেরোয়নি, অনেক দিন মানে কোনোদিনই হয়তো এরকম বেরোয়নি। আজ প্রথম 3 জন মিলে হাঁটতে বেরিয়েছি। বললাম যে আজ গাড়ি নিতে হবে না, হেঁটে হেঁটে আজ একটু ক্যাম্পাসটা ঘুরবো, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে পরি বললো পার্কে যাবে, তার তো প্রত্যেক দিনের রুটিন, বিকেলে তো সময় হয় না, সেই জন্য এখন সন্ধে হয়ে এসছে, আমি বলি একটু পার্কে খেলুক, তারপরে না হয় আমরা একটু বাইরে গিয়ে ফুচকা খেয়ে আসবো। দিয়ে পরি একটু পার্কে খেললো, আর আমি আর তোমাদের দাদা একটু বসছি। তোমাদের দাদা মোবাইল নিয়ে বসছে, আর আমি একটু বসে ভিডিও করছি। আর পরি বললো সে বড় স্লিপারটাই চড়বে। এ বড় স্লিপারটাই না আমি ওকে চড়াতে পারি না, আর তোমাদের দাদাই একমাত্র পারে, সেই জন্য আমি বলছি বাবা যখন এসছে তখন তুই বড় স্লিপারটাই চড়। দিয়ে বড় স্লিপারটাই কেমন চড়ছে দেখো, তার কত আনন্দ। আসলে বাবা মাকে তো দুজনকে একসঙ্গে সেরকম পায় না, সেও তো বাচ্চা, তারও তো ইচ্ছে করে। দিয়ে তোমাদের দাদা এই নাগরদোলাটায় বসলো, একটু দুলিয়ে দিচ্ছে, সে সমস্ত জিনিসে চড়বে। তারপরে একটু বাইরে এসছি, একটু মিষ্টি ফুচকা খেলাম। তোমাদের দাদা পুদিনা পাতার জলের ফুচকাটা খেলো। এখানে টক জলের ফুচকা সেরকম পাওয়া যায় না। এই রোডটা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কলকাতা দিল্লির হাইওয়ে। এখানে মানে রাস্তা পার হতে না সত্যি খুব ভয় লাগে, আর পরি না সেরকম কোনো ফুচকা খায়নি। তারপরে কয়েকটা বাজার করা ছিল, বাজার করে নিয়ে এসে বাড়ি চলে এসে রান্না বসিয়েছি। আর 5 নম্বর পয়েন্টটা হলো তৃতীয় ব্যক্তির অনধিকার প্রবেশকে ইগনোর করতে হবে। সংসার জীবনে তৃতীয় ব্যক্তি থাকবেই, হয় ননদ, না হয় পাড়া প্রতিবেশীর কাকিমা জেঠিমা, না হয় পিস শাশুড়ি মাস শাশুড়ি, মোট থাকবেই। সেইগুলোর মানে কথা কোনো কানে দিলে হবে না। তাদের যা বলবে বা যা করবে তাদেরকে জাস্ট ইগনোর করো, দিলে টিকে থাকতে পারবে, না হলে কিন্তু টিকে থাকা সত্যি মুশকিল হয়ে দাঁড়াবে। তারপরে বাড়িতে এসে না মনটা চা করলো, অনেক দিন চা খাইনি, সেই জন্য ভাবলাম একটু দুধ চা করি। তোমাদের দাদা আর আমি একটু খেলাম। দিয়ে ঢেঁড়সটা ভাজবো, ডাল করে নিয়েছি, আর তখনকার শাকের তরকারি আছে, এইগুলো দিয়েই আজকে রাত্রে খেয়ে নেব, আর বেশি কিছু করব না। আর এই ঢেঁড়স ভাজাটা না তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, ভাজতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগ এই পর্যন্ত। পরবর্তী ব্লগে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও যে আমার এই টিপসগুলো কেমন লাগলো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।